জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 18 লাখ কোটি টাকারও বেশি ঋণ রেখে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। বর্তমানে দেশের ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। দেশকে ঋণের এই বোঝার মধ্যে ফেলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় গণমাধ্যমে এই তথ্য জানায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ খুলেছেন এই ক্যারিশমেটিক নেতা। কিভাবে হাসিনাকে দেশে ফেরাতে হবে কিংবা কখন ফেরাতে হবে সে বিষয়ে বিস্তর কথা বলেছেন এই রাজনীতিবিদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুকমেলা জামান চৌধুরীর নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থ জমা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 18 লাখ কোটি টাকারও বেশি ঋণ রেখে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। বর্তমানে দেশের ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। দেশকে ঋণের এই বোঝার মধ্যে ফেলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় গণমাধ্যমে এই তথ্য জানায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে উঠে এসেছে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের অস্বাভাবিক ঋণের চিত্র। দেশি বিদেশি উৎস থেকে এসব ঋণ নেওয়া হয়। বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, গত 1.5 দশকে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন, ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে এ ঋণ নেওয়া হয়। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ করে আসছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ও সিডিপির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, স্বৈরাচারী শাসকরা বরাবরই দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়। এর পেছনে দুটি কারণ রয়েছে। এক, কোনো জবাবদিহিতা ছাড়াই এসব উন্নয়নে সীমাহীন লুটপাট করা যায়। আর দ্বিতীয়টি হলো মানুষকে এসব উন্নয়ন দেখানো যায়। আওয়ামী লীগ আমলের মেগা প্রজেক্টগুলো দেখলেই দুর্নীতির এই চিত্র স্পষ্ট হবে। যেমন মেট্রো রেল প্রকল্পে প্রথমে ব্যয় ধরা হয় 22,000 কোটি টাকা, কিন্তু বাস্তবায়ন শেষে খরচ দাঁড়ায় 33,000 কোটি টাকা। এই প্রজেক্টে জায়গা থেকে ঋণ নেওয়া হয় 19,718 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেল সরকারের আরেকটি বড় প্রজেক্ট। শুরুতে এর খরচ ধরা হয় 8,000 কোটি টাকা, কিন্তু ব্যয় বেড়ে দাঁড়ায় 10,689 কোটি টাকা। চীন থেকে এই কাজের ঋণ নেওয়া হয় 6,070 কোটি টাকা। তাছাড়া ব্যাংক লুটের ইতিহাস গড়েছে বিগত আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ এসেছে সোমবার রাজধানীর ধানমন্ডিতে সিডিপির এক সংবাদ সম্মেলন থেকে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন কিছু ব্যাংকে ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেন। সেই ব্যাংকগুলোকে মরতে দেওয়ারও সুপারিশ করেন তিনি। ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে আরো বলেন, গত 1.5 দশকে দেশের কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ এখনই নির্ণয় করা সম্ভব নয়, কারণ দেশের কোনো পরিসংখ্যানই ঠিক নেই। গত কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করছে। অর্থনীতির ক্ষতির পরিমাণ জানার জন্য একটি শক্তিশালী কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে সিপিডির পক্ষ থেকে। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ খুলেছেন এই ক্যারিশমেটিক নেতা। কিভাবে হাসিনাকে দেশে ফেরাতে হবে কিংবা কখন ফেরাতে হবে সে বিষয়ে বিস্তর কথা বলেছেন এই রাজনীতিবিদ। জঘন্যতম হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সাধারণ জনগণ। তাই সবার আগে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে। তবে কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন, এইগুলো এখন টু আর্লি। কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে। জনগণ এই রেভলিউশন করেছে। আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তারাই ঠিক করবে। দেশে অরাজক পরিস্থিতি কিংবা গণহত্যার জন্য জনগণকেই মুখ খুলতে হবে এমন ইঙ্গিত দিয়েছেন এই রাজনীতিবিদ। তিনি বলছেন, সামনেই গণহত্যার বিচার হবে, আরো অনেক ইনভেস্টিগেশন আছে। কোথা থেকে কি বের হবে, কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে। রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না, এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায়ও হয় না।
জনগণই দাঁড় করায়, আবার জনগণই ছিটকে ফেলে দেয়। সময় বলে দেবে কি হবে। এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে করা এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে, এমন মন্তব্যই করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ক্যাম্পাসের দখলদারির ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শীর্ষক সমাবেশ কর্মসূচি পালনকালে এ দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করেছি, খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিলেন এবং ফ্যাসিজমের যারা সহযোগী ছিলেন তাদের আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতে হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে পার্থ বলেন, আমি রিকোয়েস্ট করছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন। হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য, এতে করে মানুষের মনের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ দিতে পারে। বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা ফের আন্দোলনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে, যেটা ট্রিগার হয়েছে তাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যই। আওয়ামী লীগের যা হয়েছে একটা রিভলিউশনের মাধ্যমে, এটা কুল ডাউন করতে দিবে জাতিকে, আমাদেরকে। আমরা সবাই এফেক্টেড, হাজার মানুষের বেশি মারা গেছেন, 17 বছরের শাসন তাদের। আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না, কিংবা তাদের একজন স্পোকম্যান থাকতে পারে। এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি এবং আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান চৌধুরীর নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদের খোঁজ মিলেছে। এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থ জমা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে অর্থ নেননি। ফলে কিভাবে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামান চৌধুরী দুজনই দেশের বাইরে আছেন বলে জানা গেছে। ফলে যুক্তরাষ্ট্র ও দুবাই করা সম্পদের ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU এর নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে 2014 সালে র্যাপিড র্যাপটর FGE ও 2015 সালে জেবা ট্রেডিং FGE নামে কোম্পানি খোলে সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্যে র্যাপিড র্যাপটর FGE কম্পিউটার ও সফটওয়্যার ব্যবসা এবং জেবা ট্রেডিং FGE ভবন নির্মাণ সামগ্রী বিক্রির জন্য নিবন্ধিত। সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবে রয়েছে দুবাই ইসলামী ব্যাংক, ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায়। এসব হিসাবে জমা রয়েছে 39,583 দিরহাম ও $6,670। সাইফুজ্জামান চৌধুরী 2017 সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে 226টি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন। রুকমিলা জামানের নামে 2023 সালের 15 সেপ্টেম্বর ও 30 নভেম্বর দুবাইয়ের আল বার্সা সাউথ থার্ড এলাকায় 2টি স্থাবর সম্পত্তি কেনা হয়। এই সম্পত্তির মূল্য 22,50,359 দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা 7.5 কোটি টাকার সমপরিমাণ। দুবাইয়ের সম্পদ গড়ে তুলছেন সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল এই বাণিজ্যিক শহরের বিজনেস বে এলাকায় তখন তাদের 5 তারকা হোটেলের নির্মাণ কাজ চলছিল। এদিকে যুক্তরাষ্ট্রেও তাদের সম্পদের খোঁজ পেয়েছে BFIU। 2021 সালের 8 মার্চ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক TD ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরী GTS প্রপার্টিজ LLC এর হিসাবে $45,340 জমা হয়। এসব অর্থ জমা হয় ফার্স্ট আবুধাবি ব্যাংক এবং HSBC ব্যাংকের মাধ্যমে। কিছু অর্থ যায় মার্কিন একটি কোম্পানি ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে।
এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আলামিন প্রপার্টিজ এলএলসি এবং জিটিএস প্রপার্টিজ এলএলসির পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানিতে $17,65,000 জমা করা হয়। সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড মাধ্যমে 2005 সাল থেকে দেশটিতে বিভিন্ন সময়ে 9টি স্থাবর সম্পত্তি কেনা হয়। এই তথ্য বিএফআইও নথি থেকে পাওয়া গেছে। আলামিন প্রপার্টিজ এলএলসি, জিটিএস প্রপার্টিজ এলএলসি এবং নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড এই 3টি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি। গত নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে জানায়, একজন মন্ত্রীর বিদেশে 2,300 কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে। পরে ওই মন্ত্রীকে সাইফুজ্জামান চৌধুরী হিসেবে চিহ্নিত করা হয়। জানা যায়, যুক্তরাজ্যের স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের সঙ্গে কোম্পানি খুলেছেন সাবেক মন্ত্রী। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও সে দেশে একটি কোম্পানি খুলেছেন তিনি। গত মার্চের সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করে।